আজকের ভিডিওতে রয়েছে রাজ্য থেকে শুরু করে ওপার বাংলার 5টি গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ, যার সরাসরি প্রভাব ফেলবে আপনার জীবনে। বিস্তারিত খবরে যাওয়ার আগে চলুন এক নজরে দেখে নিই আজকের মেগা হাইলাইটস। প্রথমত, আজ 29শে জুন রাজ্যের একাধিক জেলায় চরম দুর্যোগের সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সাথেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় চরম দুর্যোগের অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। দ্বিতীয়ত, টানা বৃষ্টির দাপটে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ। ফুসছে তিস্তা তোরসা জলমগ্ন কোচবিহার, শিলিগুড়ি, মিরিক, রাস্তায় নামলো ভয়াবহ ধস। তৃতীয়ত, দীর্ঘ 2 বছরের প্রতীক্ষার অবসান ঘটল। গতকাল 28শে জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় দেওয়ার কাজ শুরু হলো একযোগে। চতুর্থত, রাজ্যের দুর্নীতি ও সমাজ বিরোধী কার্যকলাপ রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। পেশ হতে চলেছে নতুন গুন্ডা দমন বিল। এবং পঞ্চমত, দূরপাল্লার রেল যাত্রীদের জন্য চরম উদ্বেগের খবর। আগামী 1 জুলাই থেকে অশোকনগর রোডের মতো অন্যান্য আরো 7টি স্টেশনে, অর্থাৎ মোট 8টি স্টেশনে চিরতরে বন্ধ হচ্ছে দূরপাল্লার ট্রেনের টিকিট কাউন্টার। তাই এই প্রতিটি খবরের পেছনের আসল সত্যিটা কি, আর কারা কারা নতুন এই গুন্ডা দমন বিলের আওতায় পড়বেন, এবং কোন কোন স্টেশনে দূরপাল্লার টিকিট 1 জুলাই থেকে আর কাটা সম্ভব হবে না, এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। তাই এই গুরুত্বপূর্ণ খবরের আপডেট একটুখানিও না মিস করতে ভিডিওটিকে না স্কিপ করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। রাজ্যের আবহাওয়ার বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি তন্ময়। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী আজ 29শে জুন রাজ্যের একাধিক জেলায় চরম দুর্যোগের আশঙ্কা। জারি করা হয়েছে সতর্কতা। উত্তরবঙ্গে যেখানে জারি করা হয়েছে সর্বোচ্চ লাল সতর্কতা বা রেড অ্যালার্ট, আর সেখানেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার সতর্কতা নিয়ে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা। প্রথমত, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অত্যন্ত ভারী বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। দ্বিতীয়ত, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং 2 বর্ধমানে শক্তিশালী দমকা হাওয়া ও বজ্র বিদ্যুতের জন্য রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। তৃতীয়ত, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং নদিয়াতে জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। আবহাওয়া দপ্তরের দেওয়া আপডেট অনুযায়ী আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে এসেছে। সবচেয়ে বেশি বিপদের আশঙ্কা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই 2 জেলায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত বা এক্সট্রিমলি হেভি রেইনের পূর্বাভাস রয়েছে। প্রবল বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ এবং শক্তিশালী দমকা হাওয়ার কারণে এখানে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। অন্যদিকে উত্তরের আরেক জেলা কোচবিহারেও অতি ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া এবং শক্তিশালী সারফেস উইন্ডের কারণে ইয়েলো অ্যালার্ট বা হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের নদীগুলির জলস্তর বৃদ্ধির দিকেও কড়া নজর রাখা হচ্ছে। এবার চোখ রাখা যাক দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা উত্তরের মতো না হলেও বজ্রপাত এবং ঝড়ের চরম সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তরের ম্যাপ অনুযায়ী পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই 5টি জেলাকে অরেঞ্জ অ্যালার্টের অধীনে রাখা হয়েছে। এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ এবং শক্তিশালী দমকা হাওয়া বা স্কোয়াল বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদিয়া জেলাতেও আবহাওয়া কিছুটা দুর্যোগপূর্ণ থাকবে। সেখানে শক্তিশালী হাওয়া এবং বজ্রবিদ্যুতের জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিন এই প্রতিকূল আবহাওয়া বজায় থাকতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে এই মুহূর্তে রয়েছে সবচাইতে বড় অ্যালার্ট। টানা বৃষ্টির দাপটে উত্তরবঙ্গ কার্যত বিপর্যস্ত। ফুসছে তিস্তা, তোরসা সহ একাধিক নদী, আর সাথেই যোগ হয়েছে পাহাড়ে ধস। আজকের এই বিশেষ রিপোর্টে জানাবো উত্তরের এই ভয়াবহ পরিস্থিতির কথা। প্রথমত, কোচবিহারের হরিপুর এলাকায় তোরসা নদীর জল বেড়ে প্রায় 50টি বাড়ি জলের নিচে চলে গেছে। দ্বিতীয়ত, শিলিগুড়ি থেকে মিরিকগামী রাস্তায় ধস নেমেছে, যার ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ।
তৃতীয়ত, সিকিমের ডুমুজ এলাকায় তিস্তার জল বাড়ায় বেলি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পিগোলা ও জিদাঘের মধ্যবর্তী যোগাযোগ বিচ্ছিন্ন। চতুর্থত, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। টানা কয়েকদিনের প্রবল বর্ষণে উত্তরবঙ্গের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। কোচবিহারের তোরসা নদীর জলস্তর বৃদ্ধির কারণে মথুপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকা এখন পুরোপুরি জলমগ্ন। স্থানীয় বাসিন্দাদের দাবি, নদী তীরবর্তী প্রায় 50টি বাড়ি এখন জলের নিচে, যার ফলে তাদের দিশেহারা অবস্থা। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে স্থানীয় বিধায়ক সেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। পাহাড়ের অবস্থাও অত্যন্ত শোচনীয়। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার রাস্তায় শনিবার রাতের ভারী বৃষ্টিতে বড় ধরনের ধস নেমেছে। রাস্তার উপর পাথরের চাই নেমে আসায় যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে, আর এই জট কাটাতে যথেষ্ট সময় লাগবে বলে মনে করা হচ্ছে। এদিকে উত্তর সিকিমের ডুমুজ এলাকায় তিস্তার জল বেড়ে বেলি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে পিগোলা ও জিদাঘের মধ্যে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আলিপুরদুয়ারের অবস্থাও একই রকম ভয়াবহ। ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীর জল এখন হাসিমারা, কালচিনি, হ্যামিল্টনগঞ্জ এবং বানারহাটের বিস্তীর্ণ এলাকাকে ভাসিয়ে দিয়েছে। স্থানীয় প্রশাসন শনিবার থেকেই মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করছে এবং সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়ার কাজ চালাচ্ছে। তিস্তা, তোরসা, রায়ডাক, সংকোশ এই নদীগুলোর জল এখন বিপদসীমার উপর দিয়েই বইছে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, উত্তরবঙ্গের এই দুর্যোগ আপাতত থামার কোনো লক্ষণ নেই। বিশেষ করে 5টি জেলায় অতি প্রবল বর্ষণের জন্য লাল সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। দীর্ঘ 2 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু করার ঘোষণা হলো। আজ আপনাদের জানাবো এই গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে। মূল খবরগুলো এক নজরে দেখে নিন। প্রথমত, 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা কার্যক্রম পুনরায় চালু হলো। দ্বিতীয়ত, গতকাল 28শে জুন থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা সহ সবকটি ভারতীয় ভিসা সেন্টার থেকে একযোগে এই ভিসা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। তৃতীয়ত, ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের দিনই এই বড় ঘোষণাটি দিয়েছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবেই এই ভিসা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জানান, ভিসার প্রয়োজনীয়তা একটি জরুরি বিষয় হিসেবে বিবেচিত হয়েছে এবং সেই গুরুত্ব থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকেই এই পর্যটন ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। প্রসঙ্গত, দীনেশ ত্রিবেদী এপ্রিলে ভারতের হাই কমিশনার হিসাবে নিযুক্ত হন এবং গত 12 জুন সড়কপথে বেনাপোল পেট্রোপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছান। ভারতের ইতিহাসে তিনিই প্রথম কোনো রাজনীতিবিদ যাকে হাই কমিশনার হিসেবে বাংলাদেশে পাঠানো হয়েছে। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই এই ভিসা চালুর ঘোষণাটি দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রাজ্যে দুর্নীতি, তোলাবাজি ও সমাজ বিরোধী কার্যকলাপ রুখতে রাজ্য সরকার নিতে চলেছে এক কঠোর পদক্ষেপ। বিধানসভায় পেশ হতে চলেছে নতুন গুন্ডা দমন বিল। আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিত জানবো এই বিল সম্পর্কে। কারা কারা এর আওতায় আসতে চলেছে এবং কারা কারা কি শাস্তি পেতে চলেছে এই বিলের মাধ্যমে এবং কিভাবে দেওয়া হবে এই শাস্তি, জানবেন বিস্তারিত। প্রথমত, পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো সমাজ বিরোধী কার্যকলাপ দমনে আনা হচ্ছে নতুন বিল। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই গুন্ডা দমনে কঠোর আইন আনার বার্তা দিয়েছিলেন, এবার তা কার্যকর হওয়ার পথে। তৃতীয়ত, এই বিলের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে কারা গুন্ডা এবং কোন কোন কার্যকলাপ সমাজ বিরোধী হিসেবে গণ্য হবে। রাজ্য সরকারের এই নতুন বিলে সমাজ বিরোধী কার্যকলাপ বলতে বোঝানো হয়েছে এমন কাজকে যা সরাসরি বা পরোক্ষভাবে সাধারণ মানুষের মনে আতঙ্ক বা ভয়ের সৃষ্টি করে এবং জীবন বা সম্পত্তির জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। পাশাপাশি সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি করা, অবৈধভাবে কাউকে সম্পত্তি থেকে উচ্ছেদ করা অথবা প্রাকৃতিক সম্পদের অবৈধ উত্তোলনের মতো বিষয়গুলোও
এই বিলের আওতায় সমাজ বিরোধী কাজ হিসেবে গণ্য হবে। প্রশ্ন উঠেছে, কারা এই বিলের আওতায় গুন্ডা হিসেবে গণ্য হবে? বিল অনুযায়ী যে ব্যক্তি নিয়মিতভাবে সমাজ বিরোধী কার্যকলাপে যুক্ত থাকেন, উস্কানি দেন, প্রচার করেন অথবা অপরাধমূলক কাজে সহায়তা বা অর্থ যোগান দেন, তারা গুন্ডা হিসেবে চিহ্নিত হবেন। এছাড়া যারা ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় অস্ত্র আইনে বা বিস্ফোরক আইনে শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত, তাদের সমাজ ও দেশের জন্য বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হবে। শাস্তির ক্ষেত্রে বলা হয়েছে, কোনো সন্দেহভাজনকে আটক করতে হলে পুলিশ সুপার বা তার সমপর্যায়ের কর্মকর্তার রিপোর্ট প্রয়োজন হবে। বিগত 7 বছরের মধ্যে অন্তত একবার দোষী সাব্যস্ত হওয়া বা একাধিক পৃথক মামলায় চার্জশিট থাকা ব্যক্তিদের এই বিলের অধীনে আটক করা যাবে। সিপি বা ডিএম এর নির্দেশে এই আটক প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সংশ্লিষ্ট অভিযুক্তের তথ্য প্রমাণ সহ রাজ্য সরকারকে তা জানাতে হবে। রেল যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং উদ্বেগের খবর সামনে এসেছে। আগামী 1 জুলাই থেকে অশোকনগর রোড সহ মোট 8টি স্টেশন থেকে চিরতরে বন্ধ হতে চলেছে দূরপাল্লার টিকিট কাউন্টার। প্রথমত, আগামী 1 জুলাই থেকে কলকাতা ও শহরতলির মোট 8টি স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং এর পিআরএস কাউন্টার পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, রেল কর্তৃপক্ষের এই হঠাৎ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় যাত্রী এবং প্রবীণ নাগরিকরা। তৃতীয়ত, কাউন্টারে কাজের চাপ ও কর্মী বাহিনীর সংখ্যা বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। রেল কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব স্টেশনের রিজার্ভেশন কাউন্টার 1 জুলাই থেকে বন্ধ হচ্ছে সেগুলি হলো আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড, মলয়পুর, ঢাকুরিয়া এবং নিউ আলিপুর স্টেশন। এই স্টেশনগুলোর কাউন্টার বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় যাত্রীরা চরম অসুবিধার সম্মুখীন হতে চলেছেন। বিশেষ করে বয়স্ক যাত্রী এবং গ্রামীণ এলাকার মানুষেরা যারা অনলাইন টিকিট বুকিংয়ে ততটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা। যাত্রীদের অভিযোগ, এখন থেকে টিকিট কাটার জন্য তাদের দূরবর্তী বড় স্টেশনে যেতে হবে, যা তাদের জন্য অতিরিক্ত সময় এবং অর্থ ব্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। অন্যদিকে অনলাইন টিকিট কাটতে গেলে সাইবার ক্যাফে বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে বাড়তি পরিষেবা মূল্য দিতে হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত যাত্রীদের সাধ্যের বাইরে। পাশাপাশি বড় স্টেশনে গিয়ে টিকিট কাটার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর বিড়ম্বনা তো রয়েইছে। স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছেন যে ডিজিটাল পরিষেবাকে স্বাগত জানানো হলেও সাধারণ মানুষের সুবিধার্থে অন্তত এই কাউন্টারগুলো চালু রাখা উচিত। জনবহুল এলাকার এই স্টেশনগুলোর সমস্যার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে এলাকাবাসী। তো দর্শক বন্ধুরা, আজকের এই খবরের আপডেট এই পর্যন্তই। সঠিক এবং নিরপেক্ষ খবর আপনাদের কাছে প্রফেশনালভাবে প্রেজেন্টেশনের জন্য আমাকে এবং আমার টিমকে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হয়। আপনারা যদি আমার এই কাজটিকে সাপোর্ট করতে চান এবং চান আমি এভাবেই আপনাদের জন্য খবর নিয়ে আসি, তবে স্ক্রিনে দেওয়া এই ইউপিআই আইডি বা কিউআর কোডের মাধ্যমে সামান্য কিছু অনুদান দিয়ে এই কাজের পাশে আপনারা দাঁড়াতে পারেন। এছাড়াও ইউটিউবে জয়েন বাটনে ক্লিক করে চ্যানেল মেম্বারশিপও নিতে পারেন বা সুপার থ্যাঙ্কস এর মাধ্যমে সাপোর্ট করতে পারেন এবং ফেসবুকের দর্শক বন্ধুরা স্টার্স বা ডোনেশন দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন। আর হ্যাঁ, আপনারা যারা ইউটিউব বা ফেসবুক বা অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া যে কোনো ব্যবসার জন্য ঠিক এমন প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করিয়ে নিতে চান, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে বা ইমেলে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমার এগিয়ে যাওয়ার মূল শক্তি। তাই এখনই নিউজ অল টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও পেজটিকে ফলো করে এখনই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।